আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের জিহ্বায় অনেক সময় দেখবেন যে ঘা হয়ে যায়, যেটাকে কিনা আমরা টাং আলসার বলি। তো এই সমস্যাটা কেন হয়, বা এই জিহ্বায় এই আলসারেটিভ এই প্রবলেমটা যদি আপনাদের বিড়ালেরও হয়ে থাকে, আপনারা ঠিক কী কী লক্ষণ এটার সাথে দেখবেন, বা কিভাবে প্রাইমারি ট্রিটমেন্টটা করতে পারবেন, সেই ব্যাপারটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা ডিটেলস আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সাধারণত বিড়ালের যে জিহ্বায় যে ঘায়ের সমস্যাটা হয়, এটা একদম প্রধান কারণটাই হচ্ছে ক্যালসি ভাইরাসের ইনফেকশন। এবং যদি কোনো কারণে এই ক্যালসি ভাইরাস বিড়ালের বা হারপিস ভাইরাস যেটাকে আমরা বলি, এটা যদি কোনো কারণে জিহ্বার উপরে অ্যাটাক করে বা আক্রমণ করে, তখন সাধারণত আপনি দেখবেন জিহ্বায় এরকম বড় ধরনের ঘা সৃষ্টি হইতেছে। এবং ওই ঘা থেকেই এই একদম পুরো অবস্থাটা বাজে হয়ে যায়। ঘাটা আস্তে আস্তে বড় হইতে থাকে, কারণ ওই জায়গাটা সবসময় ভেজা ভেজা থাকে, তো সহজে শুকাইতে চায় না। তো এটা হচ্ছে প্রাইমারি কারণ। এছাড়াও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, যেমন লাইজল বা ডিটারজেন্ট। এই ধরনের কেমিক্যাল দিয়ে আপনি যদি আপনার ফ্লোরটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করেন, পরিষ্কার করার পর ও যদি চাটে, তখন ওই কেমিক্যালটা জিহ্বায় লাগার ফলে ওর জিহ্বা অনেক সময় পুড়ে যায়। পুড়ে গিয়ে সেখানে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। তারপর অনেক সময় দেখা যায় যে কিডনি যদি কোনো কারণে কম কাজ করে, কিডনি ফেলিওরের যে ব্যাপারটা বলি, কিডনি নষ্ট হয়ে গেছে পুরোটা, তখন তো কিডনি ফেলিওর হয়ে যাবে। তখন সাধারণত ব্লাডে ইউরিয়া লেভেলটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, এবং তখন সেইখানে দেখা যায় যে আস্তে আস্তে এই কিডনির প্রবলেমটা তৈরি হয়েছে। এছাড়াও অনেক সময় ওরা যখন ওই ইলেকট্রিক্যালের যে তারগুলা থাকে, সেই তারগুলা যদি কামড়াইতে থাকে, তখনও দেখা যায় যে ওই ইলেকট্রিক্যাল শর্ট খেয়ে ওর জিহ্বায় একটা ঘা বা এরকম ধরনের সমস্যাটা তৈরি হয়েছে। তারপরে আবার ওদের ফুড হ্যাবিটেরও একটা ব্যাপার এখানে জড়িত থাকে, যে ওরা যদি একটু অ্যাসিডিক জাতীয় বা প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, তখন দেখা যায় যে দাঁতের গোড়ায় একটা পাথরের মতো সমস্যা তৈরি হচ্ছে, এবং সেখান থেকেও ওই মুখ অ্যাসিডিক সবসময় থাকতে থাকতে জিহ্বার গোড়ায়ও একটা ঘায়ের মতো সৃষ্টি হয়। এগুলো বললাম একদম আমার অভিজ্ঞতা থেকে পাওয়া প্রাইমারি যে লক্ষণ বা প্রাইমারি যে কারণগুলো থাকে সেগুলোর কথা। এছাড়াও আদার্স আরও অনেক কারণ থাকতেই পারে, তবে এই ধরনের কারণগুলোই সবচেয়ে বেশি আমি পাইছি। কিডনি ডিজিজ, ক্যালসি ভাইরাস, তারপরে কি বললাম, ওই যে গরম গরম খাবার দিলে বা কোনো রাসায়নিক বস্তুর সংস্পর্শে আসলে, তারপরে বৈদ্যুতিক তারের একটা ব্যাপার বললাম, আরেকটা মনে হয় বলছিলাম পাথরের, হ্যাঁ, অ্যাসিডিক কন্ডিশনের যে ব্যাপার, এগুলোই কমন। এখন এইটা হইলে আপনি এই ঘায়ের সাথে আর কি কি ধরনের লক্ষণ দেখতে পারবেন। আপনি প্রাইমারিলি যখন ওর মুখটা একটু হাঁ করাবেন, দেখবেন ওই জায়গায় ক্ষত তৈরি হয়ে গেছে। জিহ্বার একটা জায়গায় হইতে পারে। এখন অনেক সময় জিহ্বার উপরের পিঠটা পুরোটা ফ্রেশ থাকে, জিহ্বার নিচের যে পৃষ্ঠটা থাকে ওই পৃষ্ঠটায় সাধারণত এটা হয়। তো আপনি একটু দুইটাই চেক করবেন, উপরের দিক প্লাস নিচের দিক। এবং দেখবেন কি এই সমস্যাটা যখন হয়েছে, ওই ক্ষতটা থাকার কারণে ও যে লালাটা প্রডিউস হয় ওর মুখে, এই লালাটাকে ও সহজে গিলতে পারে না। তখন লালাটা সারাক্ষণই ঝরতে থাকে, এবং তখন মুখে দুর্গন্ধযুক্ত একটা কন্ডিশন ক্রিয়েট হয়। ও ওই জিহ্বার ইয়ার জন্য আপনারও যদি হয়, আপনি দেখবেন যে তখন খাবার দাবার খাওয়া কমিয়ে দিচ্ছেন, কারণ আপনি তো তখন ব্যথার জন্য গিলতে পারবেন না, জ্বলবে, শক্ত কোনো খাবার চাপ দিতে পারবেন না। তো ওর জন্য এরকম ব্যাপারটা হবে, ও খাবার দাবার কমিয়ে দিচ্ছে, জ্বলবে, খাবার গিলতে পারবে না, এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। এখন এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের যে ব্যাপারটা আসছে, যে আদার্স আর কোন কোন লোকের সাথে আমরা এটাকে একটু গোলায় ফেলতে পারি। যেমন আলসারের সমস্যা আর ঘায়ের সমস্যা, এই দুটো আলাদা। প্লাস আলসার থেকে কিন্তু পরবর্তীতে টিউমারের দিকে চলে যাবে, তো ওই ব্যাপারটাও আলাদা। আবার অনেক সময় দেখা যায় জিহ্বায় এরকম ঘাও হয় যে ও কোনো একটা কাঁটা বা এরকম কিছু যখন দাঁত দিয়ে চাপ দিচ্ছে, ওটা দাঁত থেকে ছুটে গিয়ে জিহ্বায় আঘাত লাগছে। তো ওইটার সাথেও কিন্তু এই ইনফেকশাস এজেন্ট প্লাস এগুলোর একটা যে ঝামেলাটা হয়, সেই ব্যাপারটা আলাদা। অনেক সময় দেখা যায় যে কাঁটা বা এরকম শক্ত কিছু জিহ্বার একটা সাইডে গেঁথে গেছে, এবং ও তখন বারবার ওইটা দাঁত দিয়ে একটা, ওটার ভিতরে কিন্তু চুলকায়, তখন ও দাঁত দিয়ে যখন বারবার ইয়ে করতেছে, তখন ওই জায়গায় ঘা বা ক্ষতের মতো সৃষ্টি হইতেছে। অনেক সময় দেখা যায় যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ওইটা হইতে পারে। এখন কি কারণে হয়েছে আপনাকে এইটা আগে ডায়াগনোসিস করতে হবে। যদি এখন মনে করেন যে একটা কাঁটা আছে ওই জায়গায়, আপনি ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ দিলে এটা ভালো হবে? কখনোই না। বা এটা ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হয়েছে, আপনি এটা আলসার হিসেবে ধরে দিচ্ছেন। এগুলা আসলে ডায়াগনোসিসটা এই জন্যই অতটা ইম্পর্টেন্ট, যে আপনি যখন প্রপার হিস্ট্রি একজন ভেটকে বলতেছেন, উনি তো দেখতেছে, দেখে তখন এটাকে ডায়াগনোসিস করে সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলে যাচ্ছে, যে এটাকে অ্যান্টিবায়োটিক লাগবে নাকি অ্যান্টিভাইরাল লাগবে, নাকি এখানে শুধু আমরা জাস্ট একটা মাউথ ওয়াশ দিলেই হবে, এটা ব্যথার ওষুধটা দিলেই হবে, কি ধরনের মেডিসিন লাগবে, ওর ফুড হ্যাবিটটা কিরকম হবে, এটা সম্পূর্ণ ভেট আপনাকে বলে দিবে। এবং আপনি ওইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি সামলান, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে গেছে।
এবং একটা কাজ সবসময় করবেন আগের থেকেই, আমাদের এখন দেশে যে ফ্লুর ভ্যাকসিনটা পাওয়া যায় ওইটা বলা যায় ওয়ান কাইন্ড অফ কম্বাইন্ড ভ্যাকসিন। তো আপনার হচ্ছে একদম প্রথম ইয়াটাই থাকবে কম্বাইন্ড ওই ফ্লুর ভ্যাকসিনটা প্রদান করা, তাহলে সেটা ক্যালসিভাইরাসের বিরুদ্ধেও খুব ভালো কাজ করবে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন যে কেমিক্যাল যেগুলো থাকে, ইঁদুর মারার ওষুধ, তেলাপোকা মারার ওষুধ, এই ওষুধগুলো একটু দূরে রাখা, যাতে করে ও এটাকে কোনোভাবে মুখে না দিতে পারে। আর বিভিন্ন খাবার খাওয়ানোর পর ওকে পর্যাপ্ত পরিমাণে একটু হাইড্রেট রাখার জন্য পানি খাওয়ানো বেশি বেশি। এতে করে ওর দাঁতের গোড়ায় যে জমা হওয়ার যে ব্যাপারগুলো থাকবে এগুলো আর হবে না, তখন ও আস্তে আস্তে সুরক্ষিত এবং সুস্থ হয়ে যাবে। তখন আর আপনার এই জিহ্বায় আলসার বা ঘায়ের সমস্যাটাও ফেস করবেন না। এবং এটা হইলে কিন্তু ওই যে খাওয়া দাওয়া কমাই দিলে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে ওরা মারা যায়। এই জন্য একদম প্রথমেই আপনি যখন এরকম কিছু দেখতে পারছেন লক্ষণগুলোর মধ্যে, সাথে সাথেই রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে মেডিসিন স্টার্ট করবেন।